এডুপূর্বের পক্ষ থেকে আয়োজিত আজকের রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অন্তর স্যার আছি তোমাদের সাথে। ঠিক আছে, তো রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টার উপরে আমরা গত 3টা ক্লাস করছি, যেখানে ম্যাক্সিমাম জিনিসই পড়ানো হয়েছে। আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে লা শাতেলের নীতি, এবং এরপর যদি একটু সময় পাওয়া যায় তাহলে অবশ্যই জারণ বিজারণ পড়ানো হবে। চলো ক্লাসটা শুরু করি। ঠিক আছে, তার আগে আমি এখন পর্যন্ত যে বিষয়গুলা পড়াইছি গত 3টা ক্লাসে, সেগুলো আমি একটু এইখানে সেটা দেখাই। ঠিক আছে, প্রথমত হচ্ছে রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ। ঠিক না, আমি একদম লেকচার শিটে যেভাবে দিছি ঠিক সেভাবেই যে বোঝাইছি, সেভাবেই যে বলছি, ব্যাপারটা এরকম না। লেকচার শিটে মনে করো তুমি একদম পরীক্ষার খাতায় কিভাবে লিখবা সেটা একটু হুবহু দেওয়া আছে। ঠিক আছে, আর আমি যখন পড়াইছি তখন আমি কি করছি, আমার মনের মতো করে বুঝাইছি, ভাষাটাকে সহজ করে বলছি, যেন তোমার মাথায় সেই জিনিসটা থাকে। এই জন্য তো রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ এখানে বলা হয়েছিল যে রাসায়নিক বিক্রিয়ার দিকের উপরে ভিত্তি করে দুই রকম, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া বলা হয় কোন দিকে? যে সমস্ত বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহ থেকে উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ থেকে পরবর্তীতে আর বিক্রিয়কে পরিণত হয় না, এই ঘটনাটাকে বলা হয় একমুখী বিক্রিয়া। আর যদি এমন কোনো বিক্রিয়া হয় যেই বিক্রিয়ায় তুমি বিক্রিয়ক সমূহকে বিক্রিয়া করানোর ফলে উৎপাদে পরিণত হয়েছে, ঠিক তখনই আবার উৎপাদ থেকে ভেঙে বিক্রিয়কে পরিণত হয়েছে, এটাকে বলা হয় উভমুখী বিক্রিয়া, অর্থাৎ দুই দিকেই ঘটে। কথা হচ্ছে এই বিক্রিয়াটা কি এরকম ব্যাপার যে আমি বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হইলাম, তারপর উৎপাদ অবস্থায় কিছুক্ষণ থাকলাম, তারপর আমি ভেঙে আবার বিক্রিয়ক হইলাম, এরকম না। এই বিষয়টা এরকম না। এই ঘটনাগুলো ঘটে খুবই কম সময়ের মধ্যে, মানে বিক্রিয়ক থেকে উৎপাদ হয় এবং উৎপাদ থেকে ইনস্ট্যান্ট আবার ভেঙে সে বিক্রিয়ক হয়ে যায়। তুমি এই দুইটার মধ্যে পার্থক্য খালি চোখে বা তোমার আমার মানুষের মতো পক্ষে দেখা সম্ভব না খালি চোখে, রসায়নিক ছাড়া। ঠিক আছে, তাইলে কি বুঝলাম? একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। এরপরে তাপ উৎপাদী বিক্রিয়া পড়ছি আমরা, তাপ হারি বিক্রিয়া পড়ছি আমরা। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি পড়ছিলাম? যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপন্ন হয়, তাপ কি হয়? উৎপন্ন হয়, অর্থাৎ তাপটা উৎপাদে লেখা থাকবে। তাপটা কোথায় লেখা থাকবে? উৎপাদে লেখা থাকবে। উৎপাদে যা উৎপন্ন হয় তার সাথে প্লাস চিহ্ন দিয়ে কত কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে এইটা দেওয়া থাকবে। এটাই হচ্ছে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমাদেরকে বাইরে থেকে তাপ দিতে হয়, তা না হলে তারা দুজন বিক্রিয়া করে না। তাইলে আমি যেহেতু বাইরে থেকে তাপ দিচ্ছি, তা না হলে তারা দুজন বিক্রিয়া করতেছে না, এই যে আমাকে বাইরে থেকে তাপ দিতে হচ্ছে, এই জন্য আমাকে তাপটা লিখতে হবে কোথায়? বিক্রিয়কে না উৎপাদে? বিক্রিয়কে। ক্লিয়ার? এইভাবে ছিল তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া। এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে আচ্ছা প্রতিস্থাপন, আচ্ছা আমি একটা একটা বোঝাই, সংশ্লেষণ বা সংযোজন বিক্রিয়া বলি প্রথমে। সংযোজন বিক্রিয়া, যে বিক্রিয়ায় দুই বা ততোধিক যৌগ পরস্পর বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন যৌগ উৎপন্ন করে, তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়ায় তুমি যেই দুইজনকে বিক্রিয়া করাবা তারা দুইজনই যৌগ হবে, এই জন্য একে সংযোজন বিক্রিয়া বলা হয়ে থাকে। তাহলে সংযোজন বিক্রিয়ায় দুইজনই কি হবে? যৌগ হবে। ঠিক সিমিলারলি এই বিক্রিয়ায় যদি দুইজনই যৌগ না হয়ে দুইজনই মৌল হয়, দুইজনই কি হয়? মৌল হয়, তখন সেই বিক্রিয়াটাকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া। সেই বিক্রিয়াটাকে কি বলা হয়? সংশ্লেষণ বিক্রিয়া। এর প্রেক্ষিতে আমরা বলতে পারি সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। কি পয়েন্টটা কোন জায়গাতে? যে সকল সংযোজন বিক্রিয়া সকল সংশ্লেষণ বিক্রিয়া নয়, কারণ সংশ্লেষণ বিক্রিয়া হইতে গেলে দুইটাই মৌলিক পদার্থ হতে হবে। কিন্তু সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কি এরকম বলছি? না। কি বলছি? যে দুইটা যৌগিক পদার্থ যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে। ঠিক আছে, এই জন্যই বলা হয় সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। এরপরে ছিল হচ্ছে দহন বিক্রিয়া, খুবই সহজ কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। যে অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলা হয়ে থাকে। যে কারোর সাথে অক্সিজেনকে তুমি যখন যে কোনো কিছুর সাথে যুক্ত করাবা, বিক্রিয়া করাবো, তখনই তাকে কি বলা হবে? দহন বিক্রিয়া বলা হবে। দেন আছে প্রতিস্থাপন বিক্রিয়া।
আমি একটা কথা বলছিলাম, একটু দেখাই। হ্যাঁ, ওকে, এরপর আমরা বলছি প্রতিস্থাপন বিক্রিয়া। এইখানে একটা জিনিস আমি স্কিপ করে চলে গেছিলাম, পরে মনে হয়েছে আমার, সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে অধিক সক্রিয় বা অধিক শক্তিশালী কোনো একটা মৌল যদি কম শক্তিশালী বা দুর্বল কোনো একটা মৌলকে সরায় দিয়ে সেই জায়গাটাতে নিজে বসে নতুন যৌগ গঠন করে, তখন তাকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক না? আমি তোমাদের উদাহরণ হিসেবে দেখাইছিলাম যে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, ঠিক এরকম দেখাইছিলাম, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড পরবর্তীতে বিক্রিয়া করে উৎপন্ন করছে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। অর্থাৎ এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা চলে গেল, জিঙ্ক এখানে এসে যুক্ত হইল। কথা হচ্ছে কেন জিঙ্ক হাইড্রোজেনকে সরাই দিল, ঠিক কিনা? এবং আমরা বলতেছি যে হাইড্রোজেন দুর্বল এবং জিঙ্ক শক্তিশালী, সঠিক? ওকে, তুমি পরীক্ষার হলে কিভাবে বুঝবা যে কে শক্তিশালী কে দুর্বল? কিন্তু চেহারাও দেখা যাইতেছে না, অন্য কিছুও দেখা যাইতেছে না, তো বুঝারও তো কোনো চান্স নাই যে শক্তিশালী না দুর্বল। আমাকে কি করতে হবে? এটা মুখস্থ করতে হবে। একটা ছোট্ট ফর্মুলা আছে, ঠিক আছে? চলো ফর্মুলাটা একটু দেখি আমরা। কি ঘোরাচ্ছে? গেছে, এটাও গেছে। আচ্ছা, এখানে দেখো আমি 7টা মৌলের নাম লিখছি, ঠিক আছে? জেনারেলি এটা তুমি যেমনে খুশি তেমনি মনে রাখতে পারো, ঠিক আছে? আমার কাছে যেটা ভালো লাগছে আমি হচ্ছে এভাবে মুখস্থ করছি, কে না কে ম্যাগগাই এলো যেন লোহা, এরকম একটা ছন্দ। আমি অ্যাকচুয়ালি মানে একদম যদি ফ্র্যাঙ্কলি বলি, আমি এইগুলা কোনোদিনই মানে এরকম ফর্মুলা দিয়ে মুখস্থ করি নাই, ঠিক আছে? আমার কাছে ভালো লাগে নাই, মানে এমনিতেই আমার মনে থাকছে, তুমি চেষ্টা করলেই পারবা। আমরা কি করি, এই যে ধরো আমি যদি একটু বলি, তুমি ম্যাক্সিমাম অন্যান্য কোচিং সেন্টার গুলো যদি চেক করো, আমি নিজেও তো পড়াশোনা করছি, মানে কি বলবে যে ঠিক আছে 20টা সূত্রের মাধ্যমে পুরো পর্যায় সারণী মুখস্থ, কিভাবে মানে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, ধাতব ধর্ম বৃদ্ধি পায়, এই যে সব বিষয়গুলা তুমি কতগুলা সূত্র মুখস্থ করো, তুমি আমাকে বলো। এক রসায়নে এরকম দেখা গেছে যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত গেলে 60টা সূত্র হয়। রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, গণিত, তুমি কতগুলো সূত্র মুখস্থ করবা? হইলো? দরকার নাই। সবচেয়ে বেটার হয় ভাই, কিছুই লাগে না, মানুষের ব্রেন এত উন্নত, তুমি যদি জাস্ট 10 বার পড়ো তাহলে হয়ে যাবে। কি কি আছে? কে না কে, কে না কে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস। কে না কে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম। বলো আমার সাথে সাথে, কে না কে, কে না কে। প্রথম কেটা হচ্ছে পটাশিয়ামের, আমরা বলি কে, সেই কে, তাহলে কে না কে। ওকে, তারপরে কি আছে? ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস। কে না কে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস। কে না কে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস। এই 7টা মুখস্থ করবা। কাহিনী হচ্ছে এইখানে এই বাম দিক থেকে তুমি ডান দিকে যত যাবা, বাম দিক থেকে ডান দিকে যত যাবা তত তার কি হবে? সক্রিয়তার সিরিজে যার অবস্থান যত উপরে তার শক্তি তত বেশি। জেনারেলি আমি এইভাবে মানে ডান সাইড বরাবর লিখছি, এইখানে এই বিষয়টা দাঁড়াবে এরকম। এটাকে বলা হয় সক্রিয়তার সিরিজ। কি বলা হয়? সক্রিয়তার সিরিজ। এই যে এরকম, এইটাকে বলা হয় তোমার সক্রিয়তার সিরিজ। মূলত এই সিরিজে যার অবস্থান উপরে সে তত বেশি শক্তিশালী। আর হাইড্রোজেন এ হচ্ছে আল্লাহর নামে সবচাইতে দুর্বল, ঠিক আছে? মানে এ সব জায়গাতেই থাকবে এবং একে যে কেউ প্রতিস্থাপন করতে পারে, কোনো সন্দেহ নাই এই বিষয়ে। তাহলে আমি কি করব? এই যে বিষয়গুলো মনে রাখবো। সরি,
কে না কে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস। ঠিক আছে, আচ্ছা এটা ছিল আমার সক্রিয়তার সিরিজ। চলো তারপরে পিপিটিতে যাই, দেখি কি ছিল সংযোজন প্রতিস্থাপন। আচ্ছা, গতকালকে পড়াইছিলাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ায় 57.34 কিলোজুল তাপ উৎপন্ন হয়। 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে এক প্রশমন তাপ বলা হয়ে থাকে, ঠিক না? আচ্ছা, এরপরে আমরা বলছিলাম প্রশমন বিক্রিয়া দেখাইছিলাম যে পানি, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করতে পরে পানি উৎপন্ন হচ্ছে এবং সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস এরা দুজন একটা ইন্টারফেসে থাকতেছে, এবং বলছিলাম যে এই দুজনকে বলা হয় দর্শক আয়ন। তো দর্শক আয়ন কাকে বলে? যারা মূলত বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ না করে দর্শক হিসেবে থাকে তাদেরকে বলা হয় দর্শক আয়ন। আচ্ছা, তারপরে পড়ছিলাম তোমার হচ্ছে প্রশমন বিক্রিয়া পড়ছিলাম, ও সমানুকরণ পড়ছিলাম, যে দেখাইছিলাম অ্যামোনিয়াম সায়ানেট থেকে কিভাবে ইউরিয়া উৎপন্ন হয়, যেখানে অ্যামোনিয়াম সায়ানেটের সংকেত ছিল NH4CNO, অ্যামোনিয়াম সায়ানেট। পরবর্তী দেখাইছিলাম এখান থেকে উৎপন্ন হয়েছে ইউরিয়া, H2NCONH2। এই যে একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট দুইটা যৌগকে বলা হয় একে অন্যের সমাণু, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় সমাণুকরণ। এরপর পড়ছিলাম পলিমারকরণ, যেখানে বলছিলাম যে মনোমার মানে হচ্ছে এক, মনো মানে হচ্ছে এক এবং পলি মানে হচ্ছে অনেক। ঠিক আছে, তো একই যৌগের অসংখ্য অণু যখন একসাথে যুক্ত করে বৃহৎ অণু গঠন করা হয় তখন তাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। যেমন ইথিনের অসংখ্য অণু একসাথে যুক্ত হয়ে তৈরি করে পলিথিন, যেটা আমরা বাজার থেকে কিনি বাজার করার সময়, সেটা আসলে কি পলিমার। এই পলিথিনের মনোমার হচ্ছে ইথিন, এই জন্যই পলিথিন ইউজ করতে নিষেধ করা হয়, কারণ এই জৈব যৌগ যেগুলো এই ইথিন বললাম, এই ইথিন অসংখ্য অণু একসাথে হয়ে শিকলের মতো একটা স্ট্রং বন্ড তৈরি করে। সবচাইতে খেলা হচ্ছে এখানেই হয়। আমরা জেনারেলি মাটিতে যাই দেই সেটা কি হয়, মাটির সাথে পচে যায় বেশিরভাগ জিনিস, পলিথিন পচে না। কারণ পলিথিনের ক্ষেত্রে এই যে ইথিনের অণুগুলো থাকে, আমি দেখাইছিলাম যে CH2 ডাবল বন্ড CH2, এই যে মাঝখানে ডাবল বন্ড, মানে সিঙ্গেল বন্ড একরকম আর ডাবল বন্ড তখন শক্তিশালী হয়ে যায় বন্ধনটা। এই বন্ধনটা ভাঙতে পারে না মাটির মধ্যে যারা থাকে, যেগুলোকে আমরা বিয়োজক বলি, ব্যাকটেরিয়া, আদার্স অ্যারোবিক বলা হয়, যেগুলো অ্যারোবিক অ্যানারোবিক ব্যাকটেরিয়া যেগুলো আছে, এরা এই পলিথিনটাকে বিয়োজিত করতে পারে না, ভাঙতে পারে না, যার ফলে কি হয় বছরের পর বছর এই পলিথিন মাটির নিচেই থাকে। মাটির নিচে থাকলে কি হয়, খুব ভালো হয়? ভালো হয় না, ও মাটির যা গুণাগুণ আছে সব নষ্ট করে দেয়। ক্লিয়ার কথা? যাই হোক, তো এটা ছিল পলিথিন। ওকে, তারপরে এই তো আচ্ছা, একটা জিনিস মিস করছিলাম গতকাল ক্লাসের সময়, সেটা হচ্ছে তোমার অধঃক্ষেপণ বিক্রিয়া। সেটা কি? অধঃক্ষেপণ বিক্রিয়া। আচ্ছা, অধঃক্ষেপণ বিক্রিয়া বুঝতে গেলে আগে আমাকে বুঝতে হবে দ্রবণ, দ্রাবক এবং দ্রব কি জিনিস। আচ্ছা, দ্রাবক এবং দ্রব এবং দ্রবণ পার্থক্যটা কোন জায়গাতে? দ্রাবকটা কি? মনে রাখবা, দ্রাবক হচ্ছে সব সময় লিকুইড জিনিস, সেটা পানি হইতে পারে, দুধ হইতে পারে। জেনারেলি কেমিস্ট্রির ভাষায় তো কেউ দুধ নিয়ে কাজ করে না, কি নিয়ে কাজ করে? পানি নিয়ে কাজ করে। তো দ্রাবক বলতে অল টাইম পানিকেই বোঝানো হয়, ঠিক আছে? আর অথবা অন্য কোনো লিকুইড হইতে পারে, ম্যাক্সিমাম টাইম পানি ইউজ করা হয়। আর দ্রব কোনটা? দ্রব মানে হচ্ছে আমি যদি পানির ভিতরে চিনি দেই অথবা পানির ভিতরে লবণ দেই, তাহলে দ্রাবকের ভিতরে আমি যেই জিনিসটা দিচ্ছি সেইটাকে বলা হয় দ্রব। কি বলা হয়? দ্রব। অর্থাৎ দ্রাবকে যা মেশানো হয় তাই দ্রব। কি বললাম? দ্রাবকে যা মেশানো হয় তাই হচ্ছে দ্রব। ওকে, দ্রাবকে মেশালে সেটা হলো দ্রব, এবং এই দ্রাবক আর দ্রব এই দুইজনকে একসাথে বলা হয় দ্রবণ। দ্রাবক এবং দ্রব দুজনকে একসাথে কি বলা হয়? দ্রবণ। ডান। কথা হচ্ছে তুমি পানির মধ্যে ধর চিনি দিলা বা লবণ দিলা, কি হবে? পানির মধ্যে গলে যাবে। খুব ভালো কথা। ধরো এখন পানি আছে 1 লিটার, ওর মধ্যে তুমি লবণ দিয়েছো 5 কেজি, তাহলে কি সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? সম্ভব না কারণ প্রত্যেকের একটা ক্যাপাসিটি আছে। 1 লিটার পানির মধ্যে তুমি যদি 5 কেজি লবণ দাও, ও তো অতটুকু কি করতে পারবে না, অ্যাবজর্ব করতে পারবে না। তখন কি হবে? বাকি লবণ কি হবে? ওইভাবেই থাকবে। 1 নাম্বার পয়েন্ট।
2 নম্বর পয়েন্ট হচ্ছে, এখন যদি আমি পানির মধ্যে এই কি বলে চিনি বা লবণ এগুলা না দিয়ে আমি যদি মনে করো পাথর দিই, ছোট ছোট পাথর আছে না, পাথর দিই, তখন কি পানির ক্ষমতা আছে ওই পাথরকে মানে ইয়ে করে ফেলার, দ্রবীভূত করে ফেলার ক্ষমতা নাই। তুমি পানির মধ্যে চিনি দাও, লবণ দাও, দেখবে কিছুক্ষণ পর নাই। কিন্তু পাথর দিলে কি হবে, কিছুক্ষণ পর নাই হয়ে যাওয়ার কোনো চান্স আছে? নাই। তাহলে খেলাটা হচ্ছে কোথায়? খেলাটা হচ্ছে পানির একটা স্পেসিফিক ক্ষমতা আছে, যে ক্ষমতার কারণে পানি চিনি বা লবণকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে ফেলতে পারতেছে, কিন্তু পাথরকে পারতেছে না। এই যে ব্যাপার, যেই জিনিসগুলা দ্রবীভূত হচ্ছে সেগুলো তো দ্রবীভূত হয়ে গুলায় যাচ্ছে, আর যেইগুলা দ্রবীভূত হচ্ছে না সেগুলা কি করে? এখন ধরো তুমি পানির মধ্যে পাথর দাও, পাথর কি পানির উপরে ভেসে থাকে? চান্স আছে কোনো? নাই। ও কি করে, একদম সুন্দর মতো পাত্রের নিচে চলে যায়। এই যে একদম ভাসে না থেকে পাত্রের নিচে চলে গেল, পাত্রের নিচে যে জমা হয়, এই ঘটনাটাকেই বলা হয় অধক্ষেপ পড়া। কি পড়া? অধক্ষেপ পড়া। ঠিক আছে, কথা হচ্ছে অধক্ষেপ কখন পড়লো? যখন তুমি দেখলা যে ওই জিনিসটা পানির মধ্যে বা দ্রাবকের মধ্যে দ্রবণীয় হচ্ছে না, তখন সেটা নিচে যা জমা হচ্ছে, এবং যাকে আমরা বলতেছি অধক্ষেপ পড়া। তাহলে এইখানে যে আমরা অধক্ষেপণ বিক্রিয়ার কথা বলতেছি, এই অধক্ষেপণ বিক্রিয়ার ক্ষেত্রে আসলে কি হয়? এইখানে যেটা হয়, তুমি দুইটা জিনিসকে বিক্রিয়া করাবা, বিক্রিয়া করানোর ফলে অথবা বিক্রিয়া করানোর পরে কিছু উৎপন্ন হয়েছে, দুইটা জিনিস উৎপন্ন হবেই। এই দুইটা জিনিসের মধ্যে কোনো একটা জিনিস ওই দ্রাবকে দ্রবীভূত হইতে পারে না, তখন সে কি করে? নিচে যায় জমা হয়। দ্যাট ইজ কল্ড অধক্ষেপণ বিক্রিয়া। চলো, ওকে। আচ্ছা, এইটা ছিল মোটামুটি আমাদের ধরো গত 3টা ক্লাসের সামারি। ঠিক আছে, আমি চাই একটু ভালো করে হোক, সেজন্য একটু রিপিট করলাম, যদিও অনেকখানি সময় চলে গেছে। আচ্ছা বলো, তোমরা এই পর্যন্ত যা পড়াইছি এগুলো বুঝছো কিনা বলো? সিদ্ধাতুল মুনতাহা কিফা ক্লাস কালকে হয়েছিল? হ্যাঁ আপু হয়েছিল, একটু রিভাইজ দিলাম। ওকে ঠিক আছে। আচ্ছা, এবার যেটা পড়াবো সেটা ধরো তোমার আজীবন লাগবে। 9, 10, এইচএসসি অথবা 9 তো শেষ করেই ফেলতো, তোমরা তো সব 10 এর। ওকে, ক্লাস 10, এসএসসি, এইচএসসি, ইভেন পরবর্তী তুমি যে সাবজেক্টেই পড়ো না কেন, তুমি তো সায়েন্স স্টুডেন্ট, যাই পড়ো না কেন লাগবেই, এবং আল্লাহর নামে সারা জীবন ধরে লাগবে এটা। ওকে, এই জন্যই এটা সুন্দর মতো লাইন বাই লাইন পড়বো এবং বুঝবো। দেখো, রেডক্স, প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ রেডক্স। ব্যাপারটা হচ্ছে এই নামটা আসছে দুইটা নাম থেকে, একটা হচ্ছে রিডাকশন আর একটা হচ্ছে অক্সিডেশন। একটা রিডাকশন আর একটা অক্সিডেশন। এই রিডাকশনের রেড আর অক্সিডেশনের অক্স, এই দুইটা মিলে হয়ে গেছে রেডক্স। ঠিক আছে, এখন কথা হচ্ছে রিডাকশন মানে হচ্ছে জারণ এবং অক্সিডেশন মানে হচ্ছে বিজারণ। তাইলে রেডক্স মানে কি? রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। আমি যদি খুব সুন্দর করে এক লাইনে বলি, সেটা হচ্ছে রিডাকশন মানে জারণ এবং অক্সিডেশন মানে বিজারণ। যেখানে রিডাকশনের রেড এবং অক্সিডেশনের অক্স দুইটা মিলায় উৎপন্ন হয়েছে রেডক্স, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। চলো, রেডক্স অর্থ জারণ বিজারণ। যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে। কোশ্চেন হইতেছে, ইলেকট্রনের আদান প্রদান ছাড়া কোনো বিক্রিয়া হয় কিনা বলো? তোমাকে এখানে সংজ্ঞায় বলতেছে যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো যে ইলেকট্রনের আদান প্রদান ছাড়া কোনো বিক্রিয়া হইতে পারে কি না, আর যদি হয় তাহলে কোন বিক্রিয়া বলো? আবির হাসান বলছে না, হয় না, ইলেকট্রনের আদান প্রদান ছাড়া কোনো বিক্রিয়া হয় না। তাইলে এখানে তো বলতেই পারতো যে ইলেকট্রনের আদান প্রদান ছাড়া কোনো বিক্রিয়া না হয়, তাহলে তো সরাসরি বলতো যে সব বিক্রিয়া রেডক্স বিক্রিয়া, তাহলে নির্দিষ্ট উল্লেখ করে দিত না। আচ্ছা দেখি, এখানে ইসরাত জাহান
সিদরাতুল মুনতাহার কিফা, তুমি বলছো হয়, কোনটা হয় সেটা বলো। ইসরাত জাহান সঠিক। ওয়াসিয়া সেতু বলছে নন রিডক্স বিক্রিয়া। ওয়াসিয়া সেতু তোমার মানে কি বলে, মানে অ্যান্সারটা টেকনিক্যাল অ্যান্সার, ওইটা বলে তো আমি বলতে পারি, মানে আমি তো এমনি পারি, অন্যজনে বলতে পারবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট না। পয়েন্টটা হইতেছে যে আসলে কি ইসরাত জাহান কারেক্ট অ্যান্সার দিছে সমযোজী বিক্রিয়া, সমযোজী। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ায় বন্ধন যে গঠন হয়, ওইখানে আয়নিক বন্ধন গঠন করার সময় ব্যাখ্যায় যাব না, তোমরা পড়ছো আমি জানি। আয়নিক বন্ধন যখন তৈরি হয় তখন কি হয়, ধনাত্মক এবং ঋণাত্মক আধান উৎপন্ন করে। এই যে ধনাত্মক ঋণাত্মক আধান উৎপন্ন করলো না, কখন উৎপন্ন হয় ধনাত্মক আধান ঋণাত্মক আধান? ইলেকট্রন না দিলে কি ধনাত্মক আধান হইতে পারে? হয় না তো। গ্রহণ না করলে কি ঋণাত্মক আধান হয়? হয় না তো। তাহলে কি হচ্ছে, এই যে আয়ন উৎপন্ন করার মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রন দান এবং গ্রহণ করার মাধ্যমে যে বিক্রিয়াগুলো হচ্ছে সেগুলোকে বলা হয় রেডক্স বিক্রিয়া। তাইলে আমরা আরো স্পেসিফিকলি চিন্তা করতে পারি যে আয়নিক বিক্রিয়া যেগুলো আছে অথবা আয়নিক যৌগ যেগুলো আছে সেইগুলাতেই কি হয়, জারণ বিজারণ ঘটে থাকে, অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান ঘটে থাকে। সমযোজিতে কেন হয় না? কারণ আমরা জানি সমযোজিতে কেউ কি করে না, ইলেকট্রন দান করে না। তোমার কাছেও টাকা আছে, আমার কাছেও টাকা আছে, দুজন মিলে ব্যবসা করব, পার্টনার, এটা হচ্ছে সমযোজী বিক্রিয়া। আর তোমার কাছে আমার কাছে টাকা আছে, ঠিক আছে, তারপরে আমি তোমার কাছ থেকে টাকা নিলাম, নিছি আমি তোমার কাছ থেকে, নিয়ে আমি ব্যবসা করতেছি, তার কোনো প্রফিট আমি তোমাকে দিব না, এটা হচ্ছে আয়নিক বিক্রিয়া। ক্লিয়ার? ওকে, এখন কথা হচ্ছে এই যে দেখো রেডক্স বিক্রিয়া দুইটি অর্ধ অংশে বিভক্ত, যেটা আমি প্রথমেই বলছি। তাহলে রেডক্স বিক্রিয়া কয়টা অংশে বিভক্ত? দুইটা, রিডাকশন, অক্সিডেশন, জারণ এবং বিজারণ। ওকে, যেই অর্ধ অংশে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ অর্ধ বিক্রিয়া বলে। প্রচুর পরিমাণে, মানে কি বলবো, এটা প্রচুর পরিমাণে কনফিউশনে পড়বা, জারণ কি, জারক কি, বিজারণ কি, বিজারক কি, খালি উল্টা পাল্টা লাগবে। ঠিক আছে, একদম রিল্যাক্স মোডে শোনো। যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ, কি বললাম, ইলেকট্রন ত্যাগ, একদম এভাবে মনে রাখবা, সোজাসুজি, ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ মানে কি, জারণ। আমরা জানি যে, বললাম আমি, জারণ বিজারণ বিক্রিয়ার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে জারণ অংশ, একটা হচ্ছে বিজারণ অংশ। তাহলে আমাকে দেখাইতে হবে যে কোনটা জারণ অংশ এবং কোনটা বিজারণ অংশ। আমি বলতেছি যে ইলেকট্রন ত্যাগ, এই ঘটনাটাকে বলা হয় জারণ, ইলেকট্রন ত্যাগকে বলা হয় জারণ। কিরকম, ধরো সোডিয়াম, সোডিয়াম সবসময় বিক্রিয়ার ক্ষেত্রে কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে, তাই না? ত্যাগ করে কি হয়, সোডিয়াম প্লাসে পরিণত হয়। সোডিয়াম কিসে পরিণত হয়, প্লাসে পরিণত হয়। তোমরা আমাকে বলো এই লাইনটা তোমরা সবাই জানো কিনা? সবাই জানো, ঠিক না, যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়। কথা হচ্ছে আমরা এভাবে লিখবো না, আমরা লিখবো কিভাবে, সবকিছু এই পাশে পার করে দিব, বাম পাশে শুধু মৌলটা রাখবো। তাহলে কি আমরা লিখতে পারি যে সোডিয়াম, সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন, এই যে মাইনাস ইলেকট্রন ছিল ওই পাশে গিয়ে প্লাস ইলেকট্রন হইলো। এই যে ঘটনাটা ঘটলো, এখানে আসলে কি ঘটছে, এখানে কি করছে, ইলেকট্রন ত্যাগ। এখানে কি ঘটছে বলতো, এখানে ঘটছে ইলেকট্রন ত্যাগ। এই যে ইলেকট্রন ত্যাগ ঘটলো না, এই ইলেকট্রনের ত্যাগ ঘটাটাকে বলা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। কি বলা হচ্ছে, জারণ অর্ধ বিক্রিয়া। কোশ্চেন হইতেছে, এই যে নামটা দিছে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ কেন বলছে, জারণ বলছে কারণ হচ্ছে ইলেকট্রনের ত্যাগ হয়েছে, এই জন্যই। আর অর্ধ বিক্রিয়া কেন বলছে, অর্ধ বিক্রিয়া বলছে কারণ আমরা বললাম যে জারণ বিজারণের দুইটা অংশ, এর মধ্যে একটা অংশ হচ্ছে এইটা, এই জন্যই বলছে জারণ অর্ধ বিক্রিয়া। ডিরেক্ট বলো জারণ কাকে বলে এবং কোনটা জারণ বিক্রিয়া, এটা বুঝছো কিনা? ইলেকট্রনের ত্যাগ হইলেই সেটা জারণ বিক্রিয়া, বলো বুঝছো কিনা যে জারণ? ওকে, থ্যাংক ইউ। একটু দাঁড়াও 2টা মিনিট, আমি একটু পানি পান করে আসি, 2টা মিনিট। আচ্ছা, এটা হচ্ছে, তাহলে বললাম হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। এবার একটু চিন্তা করো তো যে আমি বললাম ইলেকট্রনের ত্যাগটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে আমাদের একটা পার্ট বাদ গেছে, সেটা কি, বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে,
তাইলে যদি ইলেকট্রন ত্যাগ করাটাকে জারণ অর্ধ বিক্রিয়া বলে, ইলেকট্রন ত্যাগ করাটাকে যদি জারণ অর্ধ বিক্রিয়া বলে, তাহলে ইলেকট্রন গ্রহণ করাটাকে কি বলবে? বিজারণ অর্ধ বিক্রিয়া। তাইলে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ এইটাকে বলা হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। এটাকে কি বলা হবে? বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন ইলেকট্রন গ্রহণ করে কে? ইলেকট্রন গ্রহণ করার সিস্টেম আমরা জানি, ক্লোরিন কি করে? প্লাস ইলেকট্রন। কেন প্লাস দিলাম? ও ইলেকট্রন গ্রহণ করে তাই। দিয়ে কি হয়? ক্লোরিন মাইনাস। আমি কি বলছি? বাম পাশে শুধু মৌলটা রাখবো, ইলেকট্রন গুলো সব ডান পাশে পার করে দিব। তাহলে ক্লোরিন, ক্লোরিন মাইনাস, মাইনাস ইলেকট্রন। এইটা কি হইলো? এইটা হইলো তোমার বিজারণ অর্ধ বিক্রিয়া। কারণ এখানে কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে। এখানে কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে। এইবার দেখো, জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া দুইটা মিলায়ে জারণ বিজারণ ফুল বিক্রিয়া হইল, ঠিক না? জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে জারণ বিজারণ হাফ হাফ কি হয়? ফুল। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া হইল। আমি যদি আরো একবার বলি, ইলেকট্রন ত্যাগ করাকে বলা হয় জারণ বিক্রিয়া। এবং যেহেতু ইলেকট্রন ত্যাগ একটি স্টেপে হয় এবং ঠিক একইভাবে ইলেকট্রন গ্রহণ হয়, তাহলে ইলেকট্রন গ্রহণ করাটাকে বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, যার ফলে এটাকে কি বলা হয়? ত্যাগ করতেছে, দ্যাট মিনস জারণ অর্ধ বিক্রিয়া। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে এটা কি হবে? বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বুঝলাম যে জারণ অর্ধ বিক্রিয়া কোনটা এবং বিজারণ অর্ধ বিক্রিয়া কোনটা। আচ্ছা, ওকে, এবার দেখো এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, ওই একই কথা, ঠিক আছে? দেখো কি বলছে, যে বিক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে, ত্যাগ করা মানে তো দান ঘটে, ঠিক না? ওকে, যে বিক্রিয়ায় অক্সিজেন বা অক্সিজেনের তড়িৎ মৌলের সংযোগ ঘটে। আচ্ছা, আবার যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে। তুমি এত ডিটেলস এখানে না লিখলেও চলবে। ইলেকট্রনের ত্যাগ করা বা দান করাকে জারণ এবং গ্রহণ করাকে বলা হয় বিজারণ। আচ্ছা, এবার একটা কোশ্চেন সবচাইতে বেশি এরকম যে দেখাও যে জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ বা একসাথে ঘটে। কি ঘটে? আচ্ছা, এখানে কোশ্চেনটা দেওয়া নাই, আমি এখানে এমনিতেই বুঝাই। কোশ্চেন আসে, দেখাও যে জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ বা একসাথে ঘটে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, জাস্ট মনোযোগ দিয়ে আমার কথা একটু শোনো। আমরা বললাম যে জারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে, আর বিজারণ বিক্রিয়ায় কি করে? ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, খুব ভালো কথা। এখন আয়নিক বন্ধন বা আয়নিক যৌগের ক্ষেত্রেই তো এই জারণ বিজারণ বিক্রিয়াগুলো ঘটে, ঠিক আছে? এবার তুমি চিন্তা করো যে তুমি যদি বলো যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতেছে এবং এইটাকে তুমি বলতেছো যে জারণ অর্ধ বিক্রিয়া। তুমি সোডিয়ামকে বললা ঠিক আছে ইলেকট্রন ত্যাগ করছে, এটাকে জারণ অর্ধ বিক্রিয়া বললে। এইরকম কি কোনো সম্ভাবনা আছে যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে আর ওই ইলেকট্রন খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে? কোনো সম্ভাবনা আছে এইটার? কোনো সম্ভাবনা নাই। তাহলে ওই ইলেকট্রন যায় কই? আচ্ছা, ওই ইলেকট্রন যায় কই? ওই ইলেকট্রন কারণ না কারোর মাধ্যমে, সে যেই হোক না কেন, কেউ না কেউ গ্রহণ তো করবেই। কথা বুঝছো? সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতেছে, তো এই স্টেপটা তো আমরা ক্লিয়ার যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতেছে, ত্যাগ করে কি হইলো? সোডিয়াম প্লাস হইলো। ওকে, ফাইন। এইটা হচ্ছে আমার জারণ অর্ধ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। ও কোশ্চেনটা ছিল এরকম যে জারণ বিজারণ যুগপৎ ঘটে বা একই সাথে ঘটে, ঠিক আছে? তো সেই জন্য তো সোডিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করলো, তার মানে কি সোডিয়ামের জারণ ঘটছে, এই বিষয়ে তো আমার কোনো সন্দেহ নাই। এখন আমাকে দেখাইতে হবে যে জারণ ঘটছে তা না, সোডিয়ামের যখন জারণ ঘটছে তার মানে ওই একই সময়ে কারণ না কারোর বিজারণ ঘটছে। তো সিম্পল হিসাব আমরা এইভাবেই অ্যান্সার দিব যে যদি কেউ ইলেকট্রন ত্যাগ করে, তাইলে এটা কোনোভাবেই সম্ভব না যে সেই ইলেকট্রন মুক্ত অবস্থায় বিরাজ করে। সেই ইলেকট্রন কেউ না কেউ সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে। গ্রহণটা করে গে সর্বজনীন গরিব আছে একজন ক্লোরিন, সেই ক্লোরিন কি করবে? এই সোডিয়ামের ত্যাগ করা যায় ইলেকট্রন, সে সেই ইলেকট্রনটা গ্রহণ করবে। এখন আমরা জানি ইলেকট্রন গ্রহণ করাটাকে কি বলা হয়?
বিজারণ বিক্রিয়া। তাহলে সোডিয়াম ত্যাগ করে দিল, জারণ ঘটলো, এবং ওই ইলেকট্রনটা অবশ্যই অন্য কারোর মাধ্যমে যুক্ত হবে, অবশ্যই অন্য কেউ ওই ইলেকট্রনটাকে গ্রহণ করবে। এইটা কম্পালসারি বিষয়, এই জন্যই বলা হয়ে থাকে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, জারণ ঘটছে, এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, বিজারণ ঘটছে। তাইলে জারণ বিজারণ একসাথে ঘটছে, এবং এভাবে প্রমাণিত হয় যে জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে। আমি যদি পরীক্ষার হলের কথা চিন্তা করি, তাহলে আমি এভাবে লিখব যে সোডিয়াম ইলেকট্রন মাইনাস সোডিয়াম প্লাস। ওকে, তুমি লিখবে এরপরে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়াম তার একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। আমরা জানি যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া। সো এখানে আবার সো লিখুন ইংলিশে সো, তার মানে তখন লিখবো যে সুতরাং এখানে জারণ ঘটছে। ওকে, এখন জারণ যেহেতু ঘটছে, যার ফলে এই সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন কারো না কারোর দ্বারা গ্রহণ করা হবে, কারণ ইলেকট্রনের মুক্ত অবস্থায় থাকা অসম্ভব ব্যাপার। এখন এই ইলেকট্রনটা গ্রহণ করবে কে, এটি আমাকে দেখাতে হবে, কারণ এখানে জারণ ঘটেছে। তার মানে যদি কেউ এই ইলেকট্রনটা গ্রহণ করে তাহলে সেখানে বিজারণ ঘটবে। এবং আমরা জানি ইলেকট্রন যেহেতু মুক্ত অবস্থায় থাকা সম্ভব নয়, তাই ক্লোরিন এই একটি ইলেকট্রন কি করে, গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়। অর্থাৎ, এবং আমরা জানি যে ইলেকট্রন গ্রহণ করলে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া হয়। সুতরাং জারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন ত্যাগ করা হয়েছিল, বিজারণ বিক্রিয়ায় সেই ইলেকট্রন গ্রহণ করা হইল। সুতরাং আমরা বলতে পারি যে জারণ এবং বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে। একটু বলো তো দেখি, জারণ বিজারণ কাকে বলে এবং জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে, এই বিষয়টা বুঝাইতে পারবা কিনা? ওকে, ইথিন থেকে পলিথিন, এটা হচ্ছে ইথিন, CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে সেই ভদ্রলোক যার নাম হচ্ছে ইথিন। ওকে, আচ্ছা, আর আমরা যে কোনো কিছুকে, ঠিক আছে, সেটা সংখ্যায় অনেক বেশি এরকম বুঝাইতে আমরা কি লিখি, এন লিখি। তাইলে লিখলাম হচ্ছে এন। তাহলে ইথিন, তার আগে লিখছি এন, অর্থাৎ ইথিনের আগে আমি যে এন লিখলাম, এই কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে এখানে অসংখ্য পরিমাণে ইথিনের অণু আছে। ওকে, এরপরে বলছিলাম যখন একই যৌগের অথবা একই যৌগের অসংখ্য অণু একসাথে যুক্ত হয়ে একটা বৃহৎ অণু গঠন করে, তখন তাকে বলা হয় মনোমার। ঠিক আছে, আচ্ছা, পলিমার, এবং এই বিক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। তাহলে ইথিনের অসংখ্য অণু যখন একসাথে যুক্ত হইলেই কি মানে পলিথিন হয়ে যায়? না, এর জন্য অনেক ফ্যাক্টর আছে, তাপ, চাপ, আর অনেক কিছু লাগে। তো তখন কি হয়, NCH2 2 3 4 CH2 2 3 4, আবার আমার মতো 2 3 4 গুনতে যায় না, ওইখানে আবার খেলা আছে। ঠিক আছে, বন্ড গুনতে হয়, শিখাবো ইনশাআল্লাহ পরে, এটা পরবর্তী অন্য কোনো চ্যাপ্টারে, জৈব যৌগের ওই চ্যাপ্টারে আছে। এইটাকে বলা হয় পলিথিন। এবং এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। ঠিক আছে, আর এই পলিথিনকে বলা হয় ইথিনের পলিমার। ঠিক আছে, আর ইথিনকে বলা হয় পলিথিনের মনোমার। সোজা বাংলায় বললে মনোমার হচ্ছে ইথিন আর পলিমার হচ্ছে পলিথিন। মনোমার ইথিন, পলিমার পলিথিন। এবং অসংখ্য একই যৌগের অসংখ্য অণু একসাথে যুক্ত হয়ে যখন বৃহৎ অণু গঠন করে, তখন তাকে বলা হবে পলিমারকরণ বিক্রিয়া। স্যার, আমরা কোনো সংকেত দেখে কিভাবে বুঝবো এটার নাম কি? এইটা তোমাকে এমনি শিখতে হবে, কেমনে বুঝবো এটার নাম কি। আচ্ছা, এটা কি, এর নাম কি? সোডিয়াম, এর নাম কি? কি লিখলাম, এটা হইলো ক্লোরিন। তাহলে কি হলো, সোডিয়াম ক্লোরিন, ঠিক না? এখন কথা হচ্ছে আমরা কেন এইটাকে সোডিয়াম ক্লোরাইড বলি, কেউ বলতে পারবা? তোমরা যে কোনো টাইপের কোশ্চেন করতে পারো, ঠিক আছে, এনি টাইপের কোশ্চেন এই কেমিস্ট্রি রিলেটেড। কারণ হচ্ছে আজকে ক্লাস এই পর্যন্তই, লাস্ট সাথে নীতি এবং কোশ্চেন সব ক্লাস নেক্সট ক্লাসে হবে। সো এইটুকু সময় আমি চাই তোমাদের যে কোনো কোশ্চেন, সমস্যা বুঝতে না পারলে আমাকে বলো।
কথা হইতেছে আমরা কেন সোডিয়াম ক্লোরাইড বলি, ক্লোরিন কেন বলি না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, এই কয়েকটা মৌলকে বলা হয় হ্যালোজেন মৌল। কি বলা হয়? হ্যালোজেন, হ্যালোজেন মৌল। আর এই হ্যালোজেন মৌলগুলা যখন কোন একটা ধাতুর সাথে যুক্ত হয়, সোডিয়াম কি ধাতু, ধাতু কাকে বলে? যারা আবার ধনাত্মক আয়ন উৎপন্ন করে তাদেরকে বলা হয় ধাতু, অর্থাৎ ইলেকট্রন দান করে তাদেরকে বলা হয় ধাতু। তো এই হ্যালোজেন গুলা যখন ধাতুর সাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় হ্যালাইড। কি বলা হয়? হ্যালাইড। ঠিক আছে, তো হ্যালাইড কিরকম হ্যালাইড? এই ফ্লোরিন থেকে হয়ে যায় ফ্লোরাইড, ক্লোরিন থেকে হয়ে যায় ক্লোরাইড। ঠিক আছে, ব্রোমিন থেকে হয়ে যায় ব্রোমাইড, আয়োডিন থেকে হয়ে যায় আয়োডাইড, অ্যাসিটাইন থেকে হয়ে যায় অ্যাসিটাইড। এইভাবে সোডিয়াম ক্লোরাইড হয়ে গেল। ওকে, ডান। আসো, তারপরে ধরো আমি বললাম PCl3। ঠিক আছে, এটা কিভাবে পড়বো? তো সেম ভাবে ক্লোরিন কি মৌল? হ্যালোজেন, তাহলে হ্যালাইড হবে। তাহলে আমি নাম কি হবে? ফসফরাস ক্লোরাইড, ফসফরাস ক্লোরাইড। ঠিক আছে না, ওই যে ওইটার মতো, সোডিয়াম ক্লোরাইডের মতো ফসফরাস ক্লোরাইড। কিন্তু কথা হচ্ছে এইখানে ক্লোরিনের পাশে কোনো সংখ্যা ছিল না, এইখানে ক্লোরিনের পাশে আবার সংখ্যা আছে। কত আছে? 3। সবসময় কি 3ই থাকে? না, 2, 3, 4, 5 এরকম থাকতে পারে। তখন আমি কি করব? 3 আছে, তার মানে আমি এইটার নাম লিখবো ফসফরাস ট্রাইক্লোরাইড। কি লিখবো? ফসফরাস ট্রাইক্লোরাইড। সেম ভাবে এরকমও থাকতে পারে PCl5, তখন আমি এর নাম লিখবো ফসফরাস পেন্টাক্লোরাইড। অর্থাৎ প্রথম যে মৌলটা থাকবে সেটার নাম পুরোপুরি আসবে, এবং তারপরে ওই হ্যালোজেনের নাম, এবং যদি 2, 3, 4, 5, 6 থাকে তাইলে সেইটার নাম। ক্লিয়ার? এইটুকু। ওকে, আমি যে আরো একটু ডিটেলস দেখাই, দেখো এগুলো খুব কঠিন জিনিস না। জিঙ্ক, তারপরে কি SO4, এটার নাম কি? এটার নাম হচ্ছে জিঙ্ক সালফেট, কোনো চেঞ্জ নাই। এই যে জিঙ্ক, এই যে সালফেট। কথা হচ্ছে এখন যদি তুমি নাই জানো যে এই সালফেটটা হচ্ছে একটা মূলক, তুমি যদি না জানো এটা, তখন তুমি পড়বা যে জিঙ্ক সালফার অক্সিজেন, তখন তো প্যাচ খাবে। এই জন্য জানতে হবে। ঠিক আছে, এই সংকেতের নামগুলো, মৌলের যে নাম, ওগুলো জানলেই তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, তারপরে আর কারো কোনো কোশ্চেন? কয়টায় ক্লাস হয়েছিল কালকে? আমার মনে নাই কয়টায় ক্লাস হয়েছিল। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে এখানে শেষ করে দিব। বলো, কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। আচ্ছা, তোমার রানী তুমি কখন আসছো? তোমার কাছে অনেকক্ষণ পর দেখলাম। আর অর্পিতা মন্ডল কই? অর্পিতা মন্ডলকেও পাইলাম না। ওকে, ঠিক আছে। আছে হচ্ছে আয়েশা আছে, ফারিয়া আছে, ইসরাত জাহান, হুমায়রা। বাপরে, এই ইসরাত হয়েছে সাদিয়ার মতো হয়েছে, একবারে ইয়ে লাগে গেছে। ইসরাত জাহান, হুমায়রা, গুড। ঠিক আছে, রাহাতুজ্জামান আছে, তোমার রানী, সামিয়া, সিদ্ধাতুল মুনতাহা, কৃফা। হ্যাঁ, কৃফা মোটামুটি রেগুলার ক্লাস করে। ঠিক আছে, ওকে, তো সবাই ভালো থাকো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টার ফুল কভার হবে, একদম ডান। এমনিতেও শেষ, শুধু লাসাতিলের নীতিটা আছে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি আসলে এই জন্য মানে এইরকম হাফ পড়াইতে চাচ্ছি না ওইটা, যে একদিনে শেষ করব, যাতে আর কখনো মানে চিন্তা করতে না হয়, কারণ আসবেই ওইটা মাস্ট। ওকে, না, চ্যাপ্টার শেষ করার পরে দিব তোমার রানী, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।